আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো হাজির হয়ে গেলাম অনেকদিন পরে তোমাদের জন্য একটি রোমান্টিক ড্রামার গল্প নিয়ে। আশা করি এই ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, যেখানে আমাদেরকে দেখানো হয়েছে রুট অ্যালার্জিক বস নিজের দুষ্ট অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়ে যায়, যে কিনা ছিল তার ভাইয়ের গার্লফ্রেন্ড। তো দুই ভাইয়ের মধ্যে মেয়েটি কাকে বেছে নেবে তা জানতে হলে তোমাদের ড্রামাটি দেখতে হবে। তো চলো শুরু করা যাক। শুরুতে আমাদের হ্যান্ডসাম হিরো গু চ্যানজিকে দেখানো হয়, যার অফিসে আসার খবর পেয়ে সকল স্টাফরা অফিসটা ভালো করে ক্লিন করতে থাকে, কারণ গু চ্যানজির একটি ডিসঅর্ডার ছিল, যার কারণে ও কোনো নোংরা জিনিসই সহ্য করতে পারতো না। আর সব থেকে বড় কথা হলো গু চ্যানজি হলো গু ফ্যামিলির অ্যাডপ্টেড ছেলে আর এই গু কোম্পানির সিইও। এছাড়াও গু চ্যানজি তা একদমই মিথ্যা কথা বলা সহ্য করতে পারতো না। যদি কেউ ওর সামনে মিথ্যা কথা বলতো তাহলে সঙ্গে সঙ্গে হাঁচি চলে আসতো। এরপর আমাদের গল্পের নায়িকা সুকে দেখানো হয়, যে অনেকদিন পরে চায়নাতে ব্যাক করছে। আসলে ও এতদিন অ্যাব্রড ছিল নিজের পড়াশোনা কমপ্লিট করার জন্য, আর ও একজন ডিজাইনার হতে চাইতো। তো সু যে প্লেনে করে যাচ্ছিল, ওই প্লেনে একটি লোক উঠেছিল, যেহেতু নিজের পায়ের মোজা খুলে পা চুলকাতে শুরু করে। আর ওই লোকটি পায়ের দুর্গন্ধে আশেপাশের লোক তো টিকতেই পারছিল না। যদি ওই লোকটিকে সবাই মিলে নিষেধ করে, তারপরও ওই লোকটি কারো কথাই শুনছিল না, যেটা দেখে এবার সুয়ের অনেক বেশি রাগ হয়। ওই লোকটি যখন সেখান থেকে ওয়াশরুমে চলে যায়, সু গিয়ে নিজের হাতে থাকা লিপস্টিক ওনার সিটে মাখিয়ে দেয়। কিছুক্ষণ পর লোকটি নিজের সিটে এসে বসে পড়ে। এরপর যখন প্লেন এয়ারপোর্টে চলে আসে, তখন তো সবাই মিলে বাইরে বের হয়। তখন সু গিয়ে ওই লোকটিকে বলে নিজের পিছনের দিকে তাকাতে। এতে লোকটি পিছনে হাত দিয়ে দেখতে পায় ওনার পিছনে তো লাল রং লেগে আছে। সবাই মিলে তখন তাকে নিয়ে মজা উড়াতে থাকে। এরপর আমরা সুকে নিজের বাবার কবরস্থানে আসতে দেখি। আসলে ওর বাবা তো অনেকদিন আগে মারা গিয়েছিল, ওর মা অন্য একজনকে বিয়ে করেছিল। সু আপাতত নিজের সৎ বাবার বাড়িতে উঠে, তবে এখানে ওর সৎ বোন জুনোকে একদমই পছন্দ করতো না। সুয়ের মা তো সুকে এখানে দেখে একদমই খুশি হয় না, কারণ তার মনে হচ্ছিল সুয়ের কারণে তার সংসারে কোনো রকম ঝামেলা হতে পারে। তাই সে সুকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করার জন্য ওকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তবে সুয়ের সৎ বাবা অনেক ভালো ছিল, সে সুকে এখানেই থাকতে বলে। আর তার উপরে আবার সে সুকে নিজের কোম্পানিতে ডিজাইনিং ডিপার্টমেন্টে একটি ভালো পোস্টে চাকরি দিয়ে দেয়। তবে যখন এটা জুন জানতে পারে, তখন তো অনেক বেশি রেগে যায়। ও নিজের বাবার কাছে যায় আর বলে, আমি তোমার আপন মেয়ে হওয়া সত্ত্বেও তুমি আমাকে এখন পর্যন্ত একটি চাকরি দিলে না, তার উপরে তুমি ওই মেয়েটিকে চাকরি দিয়েছো। এতে তখন ওর বাবা বলে, আমি তোমাকে একটি শর্তে চাকরি দিতে পারি, যদি তুমি গু চ্যান্সির সাথে এই কন্ট্রাক্টটি করে আনতে পারো। জুনের কাছে মনে হয় এটা তো অনেক বেশি সহজ কাজ, তাই ও এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। ও অনেকটা অ্যাটিটিউডের সঙ্গে গু চ্যান্সির সাথে দেখা করতে যায় আর ওকে কন্ট্রাক্টে সাইন করতে বলে। তবে গু চ্যান্সির ওরকম অ্যাটিটিউড দেখে একদমই পছন্দ হয় না, আর ও সরাসরি ওকে না বলে দেয়। পরে সিনেমার চ্যান্সিকে নিজে তাদের কথায় একটি মেয়ের সঙ্গে ডেটে আসতে দেখি, তবে ওই মেয়েটির উপর একদমই ইন্টারেস্টেড ছিল না, যেটা দেখে মেয়েটি তো রাগ করে সেখান থেকে চলে যায়। ওই একই রেস্টুরেন্টে আমরা তো সুকেও আসতে দেখি। আসলে ওর মা ওকে জোর করে একটি ছেলের সঙ্গে ডেটে পাঠিয়েছিল, তবে ও তো একদমই বিয়ে করতে চাচ্ছিল না, তাই এখানে অনেক অদ্ভুত ধরনের মেকআপ করে এসেছিল। এমনকি সু তো বিয়েটা ভাঙার জন্য বলে দেয় যে ওর বয়ফ্রেন্ড আছে, আর পিছনে টেবিলে থাকা ছেলেটি হচ্ছে ওর বয়ফ্রেন্ড। তবে ওই ছেলেটি যখন পিছন দিকে ফেরে, তখন টিভিতে চেনজিকে দেখানো হচ্ছিল, আর ওই রেস্টুরেন্টে চেনজিও তো ছিল। চেনজি ওদের কথা শুনে সেখানে চলে আসে, আর সুয়ের মুখে এতগুলো মিথ্যা কথা শুনে ওর শরীর তো খারাপ হয়ে যায়, যার কারণে ও অজ্ঞান হয়ে যাচ্ছিল। এবার এটা দেখে ছেলেটি তো ভেবে নেয় সু সত্যি কথাই বলেছিল যে চেনজি হচ্ছে ওর বয়ফ্রেন্ড, তাই ও রেগে সেখান থেকে চলে যায়। এরপর চেনজি নিজেকে সামনে নেয়। তখন সুকে বলে, এতক্ষণ আমি যা যা বলেছি তা একদমই সিরিয়াসলি নেবে না, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড হওয়ার স্বপ্ন তুমি জীবনেও দেখো না, কারণ আমি গু ফ্যামিলির সবাইকে অনেক বেশি ঘৃণা করি। এটা বলে সেখান থেকে সু চলে যায়। এরপর সু তাড়াতাড়ি নিজের সকল মেকআপ ঠিক করে নেয়। এরপরও বাড়িতে চলে আসে, তবে সেখানে জুনোকে অনেক বেশি কথা শোনায়। জুন আরো বলে, আর কতদিন এভাবে আমার বাবার টাকায় খাবে, এবার তো নিজের একটা পথ দেখে নাও। এই কথাগুলো শুনে শুয়ে তো অনেক বেশি খারাপ লাগে। সে মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক ওই একই রাস্তায় চেনজিও নিজের গাড়িতে করে যাচ্ছিল। তবে সু যেহেতু অমনোযোগী হয়ে হাঁটছিল, তাই তো চেনজির গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। চেনজি তো তাড়াতাড়ি গাড়ি থেকে নামে আর সুকে জিজ্ঞাসা করতে থাকে ওর কি কোনো আঘাত লেগেছে।
সু তো ওকে চিনে ফেলে, কিন্তু চেনজি সুকে চিনতে পারে না, কারণ ওই সময় সু তো অনেক অদ্ভুত রকম মেকআপ করেছিল। সু তো চেনজি কোনো কথারই উত্তর দেয় না। এতে চেনজি মনে করে সু হয়তো কথা বলতে পারে না, তাই তখন চেনজি ওর হাতে কিছু টাকা ধরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে জুন জানতে পারে যে গু কোম্পানির আসল সিইও চেনজি নয়, বরং ওর সৎ ভাই জিন। এতে তখন খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি জিনের সঙ্গে দেখা করতে যায়। তবে প্রথমে তো জিন ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিল না, কিন্তু তখন জুন বলে, তুমি কি জানো যে সু অ্যাব্রড থেকে ফিরে এসেছে? তুমি যদি কন্ট্রাক্টে সাইন করে দাও তাহলে আমি তোমার সাথে শুয়ে দেখা করিয়ে দেবো। এতে তখন জিন কন্ট্রাক্টে সাইন করতে রাজি হয়। আমরা জানতে পারি যে জিন শুয়ের এক্স বয়ফ্রেন্ড ছিল। ও তো সুকে অনেক বেশি ভালোবাসতো, তবে কোন একটি কারণে সুকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে ও প্লেবয় হয়ে গিয়েছে। এদিকে জুন চলে আসে চেনজির কাছে। ও চেনজিকে কন্ট্রাক্ট পেপারটি দেখায়, যেটা দেখে চেনজি একটু অবাক হয়, কিন্তু ওর তো কিছু করার ছিল না, কারণ এতে জিন সাইন করেছে। এদিকে কোম্পানিতে সু তো নিজের কাজ অনেক সুন্দরভাবে করছিল, তবে এগুলো দেখে একটি মেয়ের অনেক বেশি হিংসা হয়, কারণ এই পোস্টে আগেও ছিল আর এখন সুকে ওর পোস্টে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, সু তো অনেক সুন্দর করে একটি আন্ডারগার্মেন্টের ডিজাইন তৈরি করেছিল, কিন্তু ও যখন সেখান থেকে একটি কাজের জন্য চলে যায় তখন সেখানে ওই মেয়েটি চলে আসে আর ওর সকল ডিজাইনের ছবি তুলে নেয়। এরপর মেয়েটি সোজা চলে যায় গু কোম্পানিতে, যেখানে ও ওই আন্ডারগার্মেন্টের ডিজাইনগুলো নিজে করা ডিজাইন বলে চেনজির কাছে বিক্রি করে দেয়। চেনজির তো এই ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল, তাই ও সহজে এগুলো কিনে নেয়। আর তার উপর আবার ওই মেয়েটিকে নিজের কোম্পানিতে চাকরিও দিয়ে দেয়। পরের দিনে আমরা সুকে একটি মলে দেখতে পাই। আজ ওর ডিজাইন করা ওই গার্মেন্টটি এই মলে লঞ্চ হতে চলেছে। তবে তখনই ও চেনজির সঙ্গে ধাক্কা খায়। এতেও চেনজিকে অনেক ধরনের কথা শোনায়। চেনজি বলে, ওই দিন রাতের মেয়েটি তো তুমি তো বোবা ছিলে, আর এখন কথা কি করে বলছো? তার মানে সেদিন তুমি আমার সাথে নাটক করেছো যাতে তুমি আমার কাছ থেকে টাকা হাতাতে পারো। সু বলে, দেখো আমি তোমার সঙ্গে কোনো রকম কথা বাড়াতে চাই না, আর আমি গু ফ্যামিলিকে অনেক বেশি ঘৃণা করি। এটা বলে সু সেখান থেকে চলে যায়। চেনজির তখন মনে পড়ে এটাই তো সেই মেয়ে সেদিন যে অদ্ভুত ধরনের মেকআপ করে এসেছিল। এতে তাড়াতাড়িও সুয়ের কাছে চলে যায়, যেখানে সু তো নিজের ডিজাইনকে লঞ্চ করতে চলেছিল। তবে এই ডিজাইন দেখে চেনজি তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এটা তো আমার কোম্পানির ডিজাইন, তুমি এটা কি করে চুরি করলে? এটা নিয়ে ও তো সুকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে আর বলতে থাকে, তুমি তাহলে এতটাই নিচে নেমে গিয়েছো যে এখন অনেক তৈরি করা ডিজাইন চুরি করছো? তখন সেখানে মেয়েটিও চলে আসে আর সুকে দোষ দিতে থাকে। ও বলতে থাকে যে সুই আমার ডিজাইন কপি করেছে। তখনই মিডিয়ার লোকজন চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে আর সুকে জিজ্ঞাসা করতে থাকে ও কি সত্যি এই ডিজাইন চুরি করেছে। তখন সেখানে জুন চলে আসে। জুন তো সুয়ের উপর অনেক বেশি রেগে যায় আর ওকে জব থেকে ফায়ার করে দেয়। এসব কিছুর জন্য সু তো অনেক বেশি ভেঙে পড়ে। তখনই সেখানে জিন চলে আসে। জিন ওকে এখান থেকে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? এতে সু বলে, কারণ তোমার দাদি তোমাকে ছাড়ার জন্য আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। জিন বলে, যদি তোমার টাকাই দরকার হয় তাহলে তুমি আমার কাছ থেকে নিতে পারতে, তাই বলে আমাকে কেন ছেড়ে গিয়েছো? সু বলে, কারণ আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। যদি তোমার কাছ থেকে টাকা নিতাম তাহলে তোমার সঙ্গে আমার ভালোবাসার নাটক করতে হতো। সুয়ের মুখে এমন কথা শুনে জিন ওকে একটি থাপ্পড় মেরে দেয়। সু ওকে কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চেনজিকে দেখতে পাই, যে নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে সু আর জিন আগে একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। তবে দাদির কাছ থেকে টাকা নিয়ে সু তোকে ছেড়ে চলে গিয়েছিল। তবে থেকেই জিন তো এরকম হয়ে গিয়েছে। দাদি চাইতো জিন যেন কোম্পানির দায়িত্ব সামলায়, কিন্তু জিন তো কোম্পানির ধারে কাছেও আসতো না, সবসময় মজা মস্তি করতো আর প্লে বয়ের মতো আচরণ করতো। এগুলো শুনে চেনজি কিছু বলে না আর কিছু একটা ভাবতে থাকে। এরপরও সোজা চলে যায় জিনের সঙ্গে দেখা করতে, যেখানে জিন তো শুয়ে শোকে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। চেনজি যখন ওকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল তখনও তো ও নেশার ঘুরে শুয়ে নাম নিতে থাকে। এতে তখন চেনজি বুঝতে পারে যতক্ষণ না সুকে ওর কাছে আনতে পারছে ততক্ষণ জিন শুধরাবে না আর এরকমই থেকে যাবে। এতেও শুয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। ও শুয়ের সঙ্গে দেখা করতে যায়। সুও তো একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। ও ওখানে গিয়ে সুকে ওর কোম্পানিতে জব করার জন্য অফার করে, তবে সুকে না বলে দেয়। অনেক বেশি ড্রিঙ্ক করার জন্য সু সেখানে অজ্ঞান হয়ে যায়। প্রথমে চেনজি তো ওকে ওখানেই ফেলে যেতে চাচ্ছিল, তবে তখনই ও দেখতে পায় যে দুটো ছেলে ওর দিকে বাজে নজরে তাকাচ্ছে। এতে চেনজির আর কিছু করা থাকে না। ও সোজা সুকে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ ও তো শুয়ে বাইও চিনত না।
পরের দিন শুয়ে ঘুম ভাঙে যখন তখন ও নিজেকে চেঞ্জির বাড়িতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ও সেখানে নিজের পরা জামা কাপড়গুলো দেখতে পায়। এতে তখন ওর রাতের কথা মনে পড়ে যে চেঞ্জি কিভাবে ওকে গোসল করিয়ে দিয়েছিল। শুয়ের কাছে আপাতত কোনো রকম জামা কাপড় ছিল না, তাই ও তখন সেখান থেকে চেঞ্জির একটি জামা আর প্যান্ট পরে সোজা চেঞ্জির অফিসে চলে যায়। তবে রিসেপশনিস্ট তো ওকে কিছুতে ভিতরে ঢুকতে দিতে চাচ্ছিল না, কারণ ওকে এরকম জামা কাপড়ে দেখে ওরা ওকে পাগল ভাবছিল। শু বলে, তোমরা কার সাথে কিরকম আচরণ করছো তার ব্যাপারে তোমাদের কোনো ধারণাও নেই। তোমরা কি জানো যে চেঞ্জি আর আমি কাল রাতে একসাথে ছিলাম? যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে চেঞ্জিকে ডেকে জিজ্ঞাসা করো। এতে তখন ওই মেয়েটি চেঞ্জির কাছে কল দেয়। চেঞ্জি যখন জানতে পারে তখনই সেখানে চলে আসে আর তাড়াতাড়ি শুকে নিয়ে বাইরে আসে। ও শুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো আর আমার কাপড় কেন পরেছো? শু বলে, কাল রাতে কি হয়েছে ভুলে গেছো? তুমি তো নিজের হাতে আমাকে গোসল করে দিয়েছো, তাই এখন তোমার সবকিছুর উপরে আমার অধিকার জন্মে গিয়েছে। চেঞ্জি বলে, আমার থেকে দূরে থাকো, তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এটা শোনা মাত্রই শু তোকে কিস করে দেয় আর বলে, এখন কি দুর্গন্ধ বেরোচ্ছে? যেটাতে চেঞ্জি ওকে তাড়াতাড়ি অফিস রুমে নিয়ে যায়, কারণ বাইরে বসে শু যদি এরকম করতেই থাকে তাহলে ওর মান সম্মান নিয়ে পুরো ফালুদা হয়ে যাবে। যাই হোক, চেঞ্জি শুকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমার কাছ থেকে? শু বলে, কিছুই না, শুধু আমি তোমার ওই জবটি চাই যার অফার কাল তুমি আমার কাছে নিয়ে এসেছিলে। এতে চেঞ্জি রাজি হয়ে যায়, কেননা ও তো যা ছিল শুকে নিজের কোম্পানিতে জব দিতে, শুধুমাত্র দিনের কারণে। চেঞ্জি ওকে কাল থেকে ওর অ্যাসিস্ট্যান্ট পদে এই কোম্পানিতে জব করার জন্য আসতে বলে। এতে তখন শু রাজি হয়ে যায়, কিন্তু শুয়ের কাছে বাড়িতে ফেরার মতো টাকা ছিল না। ও চেঞ্জির কাছে টাকা চায়। এতে চেঞ্জি বলে, আমি কেন তোমাকে টাকা দিতে যাও? শু বলে, যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি সবার সামনে মিথ্যা কথা বলবো যে কাল রাতে তুমি আর আমি একই বিছানায় ঘুমিয়েছি। শুয়ের মুখে এত বড় মিথ্যা কথা শুনে চেঞ্জির তো আবারও শরীর খারাপ হয়ে যায়, ও অজ্ঞান হয়ে যায়। এতে তখন শু ভাবতে থাকে, ও আবার মরে গেল না তো? শু মনে মনে ভাবে, ও যদি মরে যায় তাহলে আমাকে জবটা কে দেবে? তাই ও তাড়াতাড়ি চেঞ্জিকে সিপিআর দিতে চায়। তবে তখনই চেঞ্জি হুঁশ ফিরে আসে। ও তাড়াতাড়ি নিজের থেকে শুকে দূরে সরিয়ে দেয় আর শুকে সেখান থেকে বিদায় করার জন্য ওকে টাকা তো দেয় আর একটি জামাও দিয়ে দেয় ফ্রিতে। শু যখন সেখান থেকে বাড়িতে ফিরে আসে তখন জুন সেখানে চলে আসে। জুন ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলে আর বলে, বাবা মা কেউ এই বাড়িতে নেই, এখন এই বাড়িটা পুরো আমার দখলে, তাই আমি আর এখানে তোমাকে থাকতে দিচ্ছি না। এটা বলে ও শুকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। শুয়ের কাছে আর কিছু করার ছিল না, তাই ও সোজা সেখান থেকে চেঞ্জির বাড়িতে চলে যায়। কিন্তু চেঞ্জি যখন সেখানে আসে আর শুকে এখানে দেখতে পায় তখন তো শুকে কিছুতেই নিজের ঘরের ভিতরে ঢুকতে দিতে যাচ্ছিল না। ও শুকে সেখান থেকে চলে যেতে বলে, তবে শু সেখান থেকে যায় না আর ওর ঘরের সামনে বসে থাকে। তখন সেখানে একটি লোক চলে আসে আর শুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এভাবে কেন বসে আছো? এতে শু তখন বলতে থাকে, চেঞ্জি হচ্ছে ওর বয়ফ্রেন্ড, কিন্তু চেঞ্জি ওর উপরে রাগ করেছে, তাই ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। এতে তখন ওই লোক কি চেঞ্জিকে ডাকে আর বলে, তুমি কেমন বয়ফ্রেন্ড? নিজের গার্লফ্রেন্ডকে এভাবে কেউ কি করে ফেলে রাখতে পারে? চেঞ্জি বলে, ও আমার গার্লফ্রেন্ড নয় আর আমি ওকে কিছুতেই আমার ঘরে থাকতে দেব না। এতে ওই লোক কি বলে, ঠিক আছে, তাহলে ওকে আমি আজকে আমার ঘরেই রেখে দেব। এতে চেঞ্জি কিছু বলে না আর নিজের দরজা আটকে দেয়। কিন্তু পরক্ষণেও মনে মনে এটা ভাবতে থাকে, সত্যি সত্যি কি ওর বাড়িতে থাকে যাচ্ছে? তখনও দরজা খোলে আর বলে, সমস্যা নেই, শু চাইলে আমার ঘরে থাকতে পারে। এতে শু তো খুশি হয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু রাতের বেলা যখন চেঞ্জি ঘুমাচ্ছিল তখন উঠে দেখতে পায় শু তো ওর পাশে ঘুমিয়ে আছে। এটা দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু পরক্ষণেও বুঝতে পারে শুয়ের তো অনেক বেশি জ্বর এসেছে। এতে চেঞ্জি তখন শুকে আর জাগায় না আর সারা রাত ধরে ওর অনেক কেয়ার করতে থাকে। ও শুকে ওষুধ খাওয়াতে যায়, তবে শু কিছুতেই খাচ্ছিল না, যেটা দেখে চেঞ্জি রেগে চলে যেতে শুরু করে। কিন্তু তখন শু ওর হাত ধরে ওকে বাবা বলে ডাকে আর বলে, বাবা আমাকে সে প্লিজ যেও না। যেটা শুনে চেঞ্জি একটু শুয়ের উপরে কেন জানি না অনেক বেশি মায়া হতে থাকে। ও শুকে ওষুধ খাইয়ে দেয় আর বলতে থাকে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। সারা রাত শুয়ে কেয়া করতে করতে চেঞ্জি তো সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসের সিন দেখানো হয়, যেখানে হঠাৎ করে জিন চলে আসে। আসলে ও জানতে পেরেছিল যে শু এই কোম্পানিতে চাকরি নিয়েছে, যার কারণে ও এখানে এসেছে আর চেঞ্জি তো এটাই চাচ্ছিল। এদিকে শু তো নিজের কাজে এসেছিল, সেখানে ও নিজে ডিজাইন করা আন্ডারগার্মেন্টটি দেখতে পায়, তবে সেখানে কিছু ভুল ছিল। এটা ও ওই মেয়েটিকে জানায় যে মেয়েটি ওর ডিজাইন চুরি করেছিল। তবে সিন তখন ওকে নিজের কাজ করতে বলে আর বলে, কোথায় ভুল হয়েছে আর হয়নি সেটা আমি দেখে নেব, ওটা তোমার দেখার দরকার নেই।
এতে শুয়ের আর কিছু বলার থাকে না। এরপর শো মিটিং রুমে চলে আসে, তবে সেখানে জিনকে দেখেও অনেক বেশি অবাক হয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে। তবে জিনও ওর পিছন পিছন চলে আসে আর ওকে জোর করতে থাকে। জিন বলতে থাকে, তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো, না হলে তুমি কেন এই গু কোম্পানিতে চাকরি করতে এসেছো। জিনের এত জোরে জোরে শু তখন অতিষ্ঠ হয়ে যায় আর ওকে একটা লাথি মারে, যেটা চেনজি দূর থেকে দেখছিল। এরপর চেনজি বাড়িতে ফিরে আসে। বাড়ির অবস্থা দেখে চেনজির মাথা তো পুরো নষ্ট হয়ে যায়, যেহেতু ময়লা আবর্জনা একদমই পছন্দ করতো না। ও তো শুয়ের ওপর অনেক বেশি রেগে যায় আর ওকে সবকিছু পরিষ্কার করতে বলে। এতে শু তখন সবকিছু পরিষ্কার করে। পরের দিন কোম্পানিতে সমস্ত কাস্টমাররা ফোন করতে থাকে আর এটা বলতে থাকে, আপনাদের কোম্পানি থেকে যে আন্ডারগার্মেন্টটি আমরা কিনেছি সেটা একদমই ভালো নয়। কাস্টমারদের এরকম ব্যাড রিভিউ শুনে চেনজি তো শুয়ের উপর অনেক বেশি রেগে যায়, কারণ এই প্রোডাক্টটি লঞ্চ করার আগে সমস্ত কিছু ভালো করে দেখার দায়িত্ব শুয়ের উপর ছিল। এদিকে আমরা শুকে দেখতে পাই শু তো একটি মডেলের সঙ্গে দেখা করতে যায়, তবে মডেলটি ছিল জিনের গার্লফ্রেন্ড। জিন আর ওর গার্লফ্রেন্ড মিলে তো শুকে অনেক বেশি অপমান করে। মূলত জিন এগুলো শুকে জেলাস করার জন্য করছিল। যাই হোক, শু কোম্পানিতে ফিরে আসে, তবে তখন চেনজি ওর উপর অনেক বেশি রাগ করে। শু বলে, আমি জিনকে এ ব্যাপারে বলেছিলাম কিন্তু আমার কোনো কথা শুনিনি। চেনজি রেগে বলে, তুমি কি জিনের অ্যাসিস্ট্যান্ট নাকি আমার অ্যাসিস্ট্যান্ট? তোমার তো আমাকে সবকিছু আগে জানানো উচিত ছিল, কিন্তু তুমি জানাওনি। এই নিয়ে চেনজি তো শুকে অনেক বেশি কথা শোনায়, যার কারণে শুয়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কিন্তু পরক্ষণে ও নিজেকে সামনে নেয় আর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ও রাত জেগে কাজ করতে থাকে আর অনেক সুন্দর করে একটি ডিজাইন তৈরি করে। পরের দিন সকালবেলা চেনজি শুকে সরি বলার জন্য ওর রুমে আসে, তবে সেখানে তো শু ছিল না। চেনজি শুয়ের ডিজাইন করা ওই আন্ডারগার্মেন্টটি দেখতে পায়, যেটা ওই মেয়েটি চুরি করেছিল। এতে চেনজি বুঝে যায় যে এটা আসলেই শু তৈরি করেছে আর ওই মেয়েটি এটা চুরি করেছিল। চেনজি তখন শুয়ের জন্য আরো বেশি খারাপ লাগতে থাকে যে বিনা দোষে শুকে এতগুলো কথা শুনিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর রুমে শু চলে আসে। এসে দেখতে পাই যে চেনজি তো ওর রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করে গিয়েছে আর তার সাথে সেখানে ওকে গিফট হিসেবে একটি মোবাইলও দিয়েছে। শু এতে অনেক বেশি খুশি হয়ে যায় আর চেনজিকে গিয়ে ধন্যবাদ জানায়। তবে চেনজি বলে, তুমি কি ভেবেছো এই ফোনটি কি আমি তোমাকে ফ্রিতে দিচ্ছি? তার বদলে তোমার স্যালারি থেকে আমি অনেকগুলো টাকা কেটে নিয়েছি। এটা শুনে শু বলে, আমার টাকার দরকার নেই, তুমি আমার স্যালারি থেকে টাকা কাটবে না। চেনজি বলে, আমি অলরেডি অনেকগুলো টাকা কেটে নিয়েছি, তাই এখন আর সে টাকা আমি তোমাকে ফেরত দেব না। তুমি যদি ফোনটি না নিতে চাও তাহলে আমাকে ফেরত দিতেই পারো, কিন্তু টাকা তুমি ফেরত পাবে না। শু বলে, না না ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি, যেহেতু তোমাকে টাকা দিয়েছি। পরের দিনে আমরা শুকে জিনের গার্লফ্রেন্ডের কাছে যেতে দেখি। আসলে ও কোম্পানির জন্য মডেল খুঁজছিল। ও জিনের গার্লফ্রেন্ডের কাছে অফার রাখে, তবে তখনই জিন ওর গার্লফ্রেন্ডের কাছে ফোন করে আর ওকে নিষেধ করে দেয়। এতে তখন জিনের গার্লফ্রেন্ড ওই অফারটি রিজেক্ট করে দেয়। এরপর শু সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর চেনজিকে এর জন্য রাজি করে থাকে, যাতে চেনজি ওর সঙ্গে ওই মডেলের সাথে দেখা করতে যায়। প্রথমে ও রাজি না হলেও পরে গিয়ে ঠিকই রাজি হয়ে যায়। পরের দিন ওরা দুজন একসাথে লিনার সঙ্গে দেখা করতে যায়, তবে লিনা ওদেরকে পুরোপুরি না বলে দেয়। এর কারণ জিজ্ঞাসা করলে লিনা বলে, যতদিন তুমি এই কোম্পানিতে আছো ততদিন আমি এই কোম্পানির হয়ে কোনো রকম কাজ করব না। যেটা শুনে শু বলে, ঠিক আছে তাহলে আমি চাকরি ছেড়ে দেব। এটা শুনে তখন চেনজির তো রাগ হয়ে যায়। চেনজি লিনাকে বলে, তোমার কোনো রকম কাজ করতে হবে না আমার কোম্পানির সাথে, তোমার সঙ্গে আমি নিজেই কাজ করতে চাই না, আমি নিজেই এই ডিলটি ক্যান্সেল করছি। এটা বলে ও শুকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিনা তো অনেক বেশি রেগে যায়। তখন সেখানে ওর ম্যানেজার চলে আসে আর ওকে বোঝাতে থাকে যে এই কাজটি করলে ওরই লাভ হবে, কেন ও বারবার ওদেরকে রিজেক্ট করছে। লিনাও তখন ভাবতে শুরু করে আর ভাবতে থাকে এতে তো ওরই লাভ হবে। যাই হোক, এদিকে চেনজি আর শু তো যাচ্ছিল, তবে অনেক বেশি রাত হওয়ার কারণে ওরা ঠিক করে একটি হোটেলেই থাকবে, কিন্তু ওই হোটেলে তো একটাই রুম ছিল। ওরা দুজনেই কনফিউশনে পড়ে যায়। শু এখানে অনেকগুলো খাবার নিয়ে এসেছিল যেগুলো খেতে থাকে। ও চেনজিকেও খাবার খেতে বলে, তবে চেনজি ওকে মানা করে দেয়। শুয়ের পেট ভরে গেলে ও সেখান থেকে রুমে চলে যায়। তবে চেনজির অনেক খিদে পেয়েছিল। শু সেখান থেকে চলে যেতে শুয়ে রেখে যাওয়া খাবারগুলো ও খেতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এতে তখন চেনজির শরীর অনেকটা খারাপ হতে থাকে। চেনজি সেখান থেকে তাড়াতাড়ি রুমে চলে আসে, দরজায় নক করে। শু যখন দরজা খোলে তখন চেনজি তো ওর উপরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেন এখানেই কাট হয়। পরের দিন সকালবেলা চেনজি যখন জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় ও তো শুয়ে পাশে শুয়ে আছে। এতে তখন অনেক বেশি রেগে যায় আর শুকে জিজ্ঞাসা করে, কালকে তুমি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিলে,
সু বলে, হ্যাঁ ঠিক বলেছ, কালকে আমি গাড়ি থেকে তোমাকে জোর করে নিয়ে এসেছিলাম। এখন এটা তো সু মিথ্যা কথা বলছে। আর এই মিথ্যা কথা শুনে চেঞ্জির শরীর আবারও খারাপ হয়ে যায়। ও তো আবারও অজ্ঞান হয়ে যায়। পরের দিনে আমরা সুকে অফিসে দেখতে পাই, যেখানে ও জানতে পারে লিনা ওদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। এতে সু অনেক খুশি হয়ে যায়। পরের দিন লিনা চলে আসে নিজে মডেলিং এর কাজ করার জন্য। তবে যখন শুট শুরু হয় তখন জিন তো ইচ্ছা করে সুকে দিয়ে অনেক বেশি কাজ করাচ্ছিল। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সু তো লিনার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যার কারণে লিনা ওর উপরে পড়ে যায়। আর এতে সুয়ের কোমরে 12টা বেঁচে যায়। এরপর আমরা চেঞ্জিকে দেখতে পাই, যে জানতে পারে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। তবে তখন ওর একটি মিটিং চলছিল, যার কারণে ভাবতে শুরু করে ওর কি যাওয়া উচিত নাকি উচিত না। কিন্তু ওদিকে আবার ও সুয়ের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই ও মিটিং ক্যান্সেল করে দেয় আর সুয়ের সঙ্গে দেখা করতে যায়। চেঞ্জিকে ওর জন্য এত চিন্তা করতে দেখে সু একটু অবাক হয়। তবে চেঞ্জিরও তো ইগো বজায় রাখতে হবে, তাই ও এমন ভাব করতে থাকে যেন সুয়ের জন্য কোনো যায় আসে না। এদিকে আমরা জিনকে দেখতে পাই, যে অনেকটা গিল্টি ফিল করছিল, কারণ ও মনে করছিল সুয়ের এই অবস্থার জন্য হয়তো ও নিজে দায়ী। তাই ও অনেকটা বেশি ড্রিঙ্ক করে নেয়। ও যখন মাতাল ছিল তখন ওর গার্লফ্রেন্ড লিনা ওর কাছে আসে, আর ওদের দুজনের এই অবস্থার ছবি একজন রিপোর্টার তুলে নেয়। এরপর ওদের দুজনের ছবি ভাইরাল হয়ে যায়। এই খবর যখন জিনের দাদি জানতে পারে তখন তো সে অনেক বেশি রেগে যায়, আর দাদির কারণে চেঞ্জি চলে যায় লিনার কাছে। ও লিনাকে বলে সবার সামনে এটা ক্লিয়ার করতে যে ওরা জিনের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্রথমে লিনা রাজি হতে চায় না, কিন্তু পরে চেঞ্জি জোরাজোরিতেও রাজি হয়ে যায়। পরের দিনও প্রেস মিটিং ডাকে, তবে এখানে ও একটি অবাক করার মতো কাণ্ড ঘটিয়ে বসে। ও সবার সামনে বলে যে জিনের সঙ্গে নয় বরং চেঞ্জির সঙ্গেও সম্পর্ক রয়েছে। এখন এটা নিয়ে তো পুরো মিডিয়া জগতে তোলপাড় শুরু হয়ে যায়। চেঞ্জি তো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সু ওকে শান্ত হতে বলে। ও চেঞ্জিকে বলে যে লিনা বলে দিয়েছে ও তোমার গার্লফ্রেন্ড, তাই এই বিষয়ে চিহ্নিত না হয়ে তোমার এটার ফায়দা তোলা উচিত। তুমি শুধু লিনাকে দিয়ে যে কোনো মডেলিং এর কাজ করিয়ে নিতে পারো। যেই বলার সেই কাজ, লিনাকে নিয়ে ওরা অনেকগুলো মডেলিং এর কাজ করিয়ে নেয়। সঙ্গে সঙ্গে কোম্পানির হাইপ অনেক বেশি বেড়ে যায়, আর ওদের প্রোডাক্টও অনেক বেশি সেল হতে থাকে। সাথে সুয়ের ডিজাইন করা জামা কাপড়গুলো অনেক বেশি সেল হচ্ছিল। তবে যখন এটা জুন জানতে পারে তখন এটা ওর একদমই সহ্য হচ্ছিল না। ও শিনের সঙ্গে দেখা করে, আর শিনের সঙ্গে প্ল্যান করে কি করে শুয়ে ক্ষতি করা যায়। রাতের বেলা আমরা শিনকে লুকিয়ে লুকিয়ে অফিসে আসতে দেখি, যেখানে এসে ও শুয়ে ডিজাইনটি বদলে দেয়। পরের দিন সকালবেলা যখন কাস্টমাররা শুয়ে ডিজাইন করা জামা কাপড়গুলো কিনতে আসে, তখন ওরা এরকম বাজে ডিজাইন দেখে অনেক বেশি রেগে যায়, আর শুকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে। কিন্তু তখনই সেখানে চেঞ্জি চলে আসে। চেঞ্জি ওদের ভুল ধারণা ভেঙে দেয়, আর বলে এতে শুয়ে কোনো দোষ নেই। ও সবার সামনে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল শিন এসে ওর ডিজাইনটি বদলে দিয়েছে। যাই হোক, চেঞ্জি সবার সামনে শিনকে কোম্পানি থেকে বের করে দেয়। এখন যেহেতু শিনের কাছে কোনো রকম চাকরি ছিল না, তাই ও জুনের কাছে চলে যায় আর বলে তোমার কথায় আমি এই কাজগুলো করেছি, যার কারণে আমার চাকরি চলে গিয়েছে, তাই এখন তুমি আমাকে চাকরি দেবে। কিন্তু জুন বলে তোমার মতো কফিবাজকে আমি কিছুতেই চাকরি দেবো না। এটা বলে ও সেখান থেকে শিনকে তাড়িয়ে দেয়। এদিকে জিন শুয়ের জন্য একটি ফুলের তোড়া নিয়ে এসেছিল ওকে অভিনন্দন জানানোর জন্য। ও শুয়ের হাতে ফুলের তোড়াটি ধরিয়ে দেয়, কিন্তু চেঞ্জির এটা দেখে একদমই পছন্দ হয় না। ও একটু জেলাস ফিল করছিল। পরের দিন জিন চলে আসে চেঞ্জির সঙ্গে দেখা করতে, আর চেঞ্জিকে বলে ভাই তুমি আমার জন্য শুয়ের সঙ্গে একটি ডেট ফিক্স করে দাও। তো চেঞ্জি তো প্রথমে রাজি হতে চায় না, কারণ ও তো শুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ও বিভিন্ন ধরনের বাহানা দিতে থাকে, কিন্তু জিন বলে যদি তুমি এটা না করো তাহলে আমি আর কোনোদিন অফিসে আসবো না। এতে বাধ্য হয়ে চেঞ্জিকে রাজি হতে হয়। চেঞ্জি শুয়ের সঙ্গে দেখা করতে যায়, আর ওকে বলে কাল ওর সঙ্গেও ডিনারে যাবে। এতে সু অনেক বেশি খুশি হয়ে যায়। কাল রাতে সু ডিনারের জন্য চলে যায়, তবে সেখানে চেঞ্জি ছিল না, বরং জিন ছিল। জিনকে এখানে দেখে সু তো মোটেই খুশি হয় না। জিন ওকে নিয়ে একটি পার্টিতে চলে আসে, সেখানে জিনের দাদি ছিল। জিনের দাদি ওকে দেখে অনেক বেশি রেগে যায়, আর সুকে আরো টাকা দিয়ে বলে তাড়াতাড়ি জিনকে ছেড়ে চলে যেতে। কিন্তু সু এবার ওই চেকটি ছিঁড়ে ফেলে, যেটা দেখে দাদি রেগে গিয়ে ওকে একটি থাপ্পড় মারতে যায়। তবে তখনই সামনে চেঞ্জি চলে আসে আর সুকে বাঁচিয়ে নেয়। চেঞ্জি সুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দাদি কোম্পানিতে চলে আসে আর সুকে চাকরি থেকে বের করে দেয়। সুয়ের বদলে দাদি কোম্পানিতে অনেক বড় একজন আমেরিকান ডিজাইনার ক্যারেলিনাকে এনেছিল। তবে ক্যারেলিনাই তো আসলে সু ছিল, যাকে দেখে দাদি পুরো অবাক হয়ে যায়। আসলে সু এতদিন ধরে নিজের আইডেন্টিটি হাইড করে রেখেছিল। যাই হোক, দাদি ওকে কিছু বলতে পারে না, কারণ ও এত বড় একজন ডিজাইনার। তবে যখন চেঞ্জি এ ব্যাপারে জানতে পারে তখন তো সুকে ইগনোর করা শুরু করে। ও সুয়ের সঙ্গে কোনো রকম কথা বলছিল না,
আসলে সুর উপর রাগ করেছিল। পরের দিন দাদি চেঞ্জির বাড়িতে চলে যায়, তবে সেখানে সুকে দেখে সে অনেক বেশি রেগে যায় আর চেঞ্জিকে বলে সুকে সেখান থেকে বের করে দিতে, যেটাতে সু অনেক বেশি কষ্ট পায়। সু নিজে থেকেই সেখান থেকে বেরিয়ে যায় আর একটি বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে চেঞ্জিও চলে আসে। চেঞ্জিকে দেখে সু ওকে নিয়ে বাইরে চলে আসে, যেখানে চেঞ্জি ওর সঙ্গে ড্রিঙ্ক করে আর ওকে কিস করে দেয়, যেটাতে সু এবার চেঞ্জিকে কিস করে। পরের দিন সু চলে আসে চেঞ্জির সাথে ওই রাতের বিষয়ে কথা বলতে, তবে ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। চেঞ্জি সুকে বলে, কাল রাতে আমি যা করেছি সবকিছু নিজের ইচ্ছায় করেছি, কারণ আমি তোমাকে পছন্দ করি। তবে এটা জিন শুনে ফেলে। জিন তো প্রথমে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু চেঞ্জি বলে আমি সত্যি সুকে পছন্দ করি, যেটাতে জিন রেগে গিয়ে এবার মারামারি শুরু করে দেয়। সু ওদেরকে অনেক কষ্টে থামায়। এরপর ওরা দুজনে ঠিক করে যে ওরা দুজন মিলে সুকে ইমপ্রেস করার চেষ্টা করবে, যে সুকে বেছে নেবে সেই হবে উইনার। পরের দিন থেকে ওরা দুজনে লেগে পড়ে সুকে ইমপ্রেস করার জন্য। এখানে জিন তো সরাসরি সুকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটা দূর থেকে চেঞ্জি দেখতে পায় আর অনেক বেশি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তবে তখনই সেখানে জুন চলে আসে আর জিনের কাছ থেকে ওই আংটিটি নিয়ে চলে যায়, যার কারণে পরে সু জুনকে থ্যাংক ইউ বলে আর বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব জিনকে নিজের মনে কথা বলে দাও। ফের মুখে এরকম কথা শুনে জুন তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে ও জিনকে অনেক বেশি পছন্দ করত। মূলত এই কারণে ও সুকে পছন্দ করত না, কারণ জিন সুকে ভালোবাসতো। এরপর সে অফিসে ফিরে আসে, কিন্তু চেঞ্জির মন তো অনেক বেশি খারাপ ছিল, যার কারণে ও শরীর সঙ্গে কোনো রকম কথা বলছিল না। এতে সু তখন চেঞ্জির অ্যাসিস্ট্যান্টকে বলে ও চেঞ্জিকে একটি সারপ্রাইজ দিতে চায়, তাই যেন অ্যাসিস্ট্যান্ট চেঞ্জিকে ম্যানেজ করে ওর বলা জায়গা মতো নিয়ে আসে। এতে অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় আর ও সোজা চেঞ্জির কাছে চলে যায়। ও চেঞ্জিকে বলে আমার না ব্রেকআপ হয়ে গিয়েছে, এই শোকে আমি একটু আপনার সঙ্গে ড্রিঙ্ক করতে চাই। চেঞ্জিরও যেহেতু মন খারাপ ছিল তাই ও রাজি হয়ে যায়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সোজা ওকে নিয়ে একটি মেলায় চলে আসে। তখনই সেখানে ফক্সের একটি কস্টিউম পরা একজন চলে আসে। চেঞ্জি একে দেখেই চিনে ফেলে এটা আসলে সু। সু এখানে সবাইকেই দেখেছিল। ও সবার সামনে চেঞ্জিকে প্রপোজ করে। চেঞ্জিও তখন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর সবার সামনে ওকে কিস করে দেয়। তবে এটা দেখে জিনের মন তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ও কষ্ট পেয়ে সেখান থেকে একটি বারে চলে আসে আর ড্রিঙ্ক করতে শুরু করে। তখন সেখানে জুনও চলে আসে। ওরা দুজন একসাথে মিলে ড্রিঙ্ক করে আর মাতাল হয়ে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। যাই হোক, পরের দিন সকালবেলা উঠে ওরা দুজন তো একে অপরের উপরে দোষ দিতে থাকে। এরপর জুন চলে যায় জিনের দাদির সাথে দেখা করতে। কথায় কথায় এখানেও সু আর চেঞ্জি রিলেশনশিপের ব্যাপারে দাদিকে জানায়। দাদি এতে জুনকে বলে আসলে উনি চেঞ্জিকে বলেছিল যাতে সুয়ের সঙ্গে ও মিথ্যা রিলেশনের নাটক করে, শুধুমাত্র জিনের থেকে সুকে দূরে রাখার জন্য। এগুলো শুনে জুনের তো সুয়ের জন্য অনেক বেশি খারাপ লাগে। ও সুকে গিয়ে সবটা জানায়। প্রথমে সুয়ের বিশ্বাস হয় না। ও চেঞ্জিকে জিজ্ঞাসা করে। এতে চেঞ্জি ওকে সত্যিটা জানিয়ে দেয় যে সত্যি দাদি ওকে বলেছিল মিথ্যা রিলেশনের নাটক করতে, কিন্তু ও সত্যি এখন সুকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সু ওর কোনো রকম কথা শোনে না আর ওর উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরও জুনের সঙ্গে একটি বারে বসে ড্রিঙ্ক করতে থাকে। তবে যখন ওরা সেখান থেকে যাচ্ছিল কিছু ছেলে এসে ওদেরকে বিরক্ত করতে থাকে। সময় মতো সেখানে চেঞ্জি চলে আসে। চেঞ্জি ওদেরকে বাঁচাতে গিয়ে ওই গুন্ডাদের সাথে মারামারি করতে শুরু করে। তবে মারামারি করতে গিয়ে গুন্ডারা ওর মাথায় অনেক জায়গায় আঘাত করে, যার কারণে ওকে হসপিটালে ভর্তি করা হয়। যখন চেঞ্জির জ্ঞান ফেরে তখন সুতোকে জড়িয়ে ধরে আর ওর কাছে সরি বলে। এখানে ওদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যায়। কিন্তু পরের দিনই দাদি চেঞ্জির সঙ্গে দেখা করতে আসে আর চেঞ্জিকে বলে এখন সুকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ অলরেডি জিনে থেকে সু দূরে হয়ে গিয়েছে। কিন্তু চেঞ্জি বলে না, আমি এখন সুকে ছাড়তে পারবো না, কারণ ওকে আমি সত্যি ভালোবাসি। দাদি তখন চেঞ্জিকে বলে কোম্পানি না হয় সু, এই দুটোর মধ্যে একটাকে চুজ করার জন্য। এতে চেঞ্জি সহজে সুকে চুজ করে নেয়, যার কারণে পরের দিন দাদি কোম্পানিতে অ্যানাউন্সমেন্ট করে এখন থেকে কোম্পানির দায়িত্ব সামলাবে জিন। তবে জিন তো সবকিছুই করতে চাইতো না, তাই অনেক বেশি রেগে যায়। এদিকে চেঞ্জি সুয়ের সঙ্গে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে থাকে। কোম্পানি ছেড়ে দিয়ে ওর আরো ভালোই হয়েছে, এখন থেকেও সবসময় ফ্রি। পরিস্থিতি দেখানো হয় চেঞ্জি নিজের মায়ের ব্যাপারে খোঁজ পায়। আসলে ওর মা একটি অ্যাক্সিডেন্টের কারণে একটি অ্যাসাইলামে ভর্তি ছিল, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে তার মাথায় অনেক সমস্যা হয়েছিল। এমনকি সে তো চেঞ্জিকে চিনতেও পারছিল না। যাই হোক, নিজের মাকে এতদিন পর খুঁজে পেয়ে চেঞ্জি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিনই ও সুকে বিয়ের জন্য প্রপোজ করে। সু এতে রাজি হয়ে যায়। চেঞ্জি তখন সেখানে একটি ব্রেসলেট দেখতে পায় আর অবাক হয়ে জিজ্ঞাসা করে এই ব্রেসলেটটি কার। এতে সু বলে এই ব্রেসলেটটি হলো আমার মায়ের।
চেনজির মনে পড়ে যে এই ব্রেসলেটটি তো তার, যার কারণে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এতেও বুঝতে পারে শুয়ের মায়ের কারণে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ও শুকে কিছু জানায় না। এর পরের দিন ও শুয়ের মায়ের সঙ্গে দেখা করে আর সবকিছু জিজ্ঞাসা করে। এতে শুয়ের মা সত্যিটা বলে দেয় যে আসলে একদিন তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে চেনজির মায়ের সঙ্গে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে চেনজির মায়ের এই অবস্থা হয়েছে। উনি চেনজির কাছে ক্ষমা চায়, চেনজিও তখন তাকে ক্ষমা করে দেয়, কারণ ও আর ঝামেলা বাড়াতে চায় না। এরপরও বিয়ের জন্য প্রিপারেশন নিতে থাকে। কিন্তু এদিকে আবার শুয়ে ব্যাপারে জেনে ফেলে যে ওর মায়ের কারণেই চেনজির মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই দিন ও অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে ওর মা তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল। এতে তখন শুয়ের মনে হতে থাকে ওর কারণে চেনজির মায়ের এই অবস্থা, তাই ও তখন চেনজিকে বিয়ের জন্য মানা করে দেয়। চেনজি ওকে বোঝাতে থাকে, কিন্তু ও চেনজিকে বলে আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, আসলে আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি শুধুমাত্র দাদির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। চেনজির তো এইসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। ও শুকেও চোখের দিকে তাকিয়ে কথা বলতে বলে, শুয়েতেও চোখের দিকে তাকিয়ে বলে। চেনজির মন তো এতে পুরোই ভেঙে যায়, কারণ সু যদি মিথ্যা কথা বলেই থাকে তাহলে ওর তো হাঁচি আসার কথা বা ওর অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর সাথে তো এমন কিছুই হয়নি, যার কারণে এবার চেনজিও বিশ্বাস করতে শুরু করে যে সত্যি সত্যি শুভর সঙ্গে ভালোবাসার নাটক করেছে। এতে অনেক বেশি ভেঙে পড়ে। কিন্তু তখন জিন ওর সঙ্গে দেখা করতে আসে আর ওকে বলে দাদি তোমাকে ডেকেছে। এতে চেনজি বলে চলো তাহলে যাই। জিন বলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, কই তোমার তো হাঁচি আসলো না বা তুমি তো অজ্ঞান হলে না। এতে চেনজি বুঝতে পারে ও ঠিক হয়ে গিয়েছে, এখন আর মিথ্যা কথাতে ও শরীর খারাপ হয় না, তার মানে শুয়োকে মিথ্যা কথা বলেছে, শুয়োকে ভালোবাসে। পরের দিনও শুয়ের সঙ্গে দেখা করতে যায়, তবে জানতে পারে শু নাকি অ্যাব্রোডে চলে যাচ্ছে। ও তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যায়, যেখানে ও পিছন থেকে শুকে জড়িয়ে ধরে আর বলে আমি জানি যে তুমি সত্যি আমাকে ভালোবাসো, তুমি এখন চলে যাচ্ছ যাও, কিন্তু আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। আমি আশা করছি যে তুমি একদিন না একদিন আমার কানে ঠিকই ফিরে আসবে। প্রথমে তো শু কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু পরক্ষণে ও আবার গিয়ে চেনজিকে জড়িয়ে ধরে আর বলে ও অবশ্যই ফিরে আসবে। এটা ভুলে শু সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে কিছু মাস পরে সিন দেখানো হয়, যেখানে আমরা জিন আর জুনকে একসাথে দেখতে পাই, ওরা এখন রিলেশনশিপে আছে। যাই হোক, এদিকে আমরা চেনজিকে দেখতে পাই যে এখন কোম্পানির দায়িত্বে আবারও ফিরে এসেছিল। কোম্পানিতে ফিরে আসার কারণে ওর জন্য একটি ওয়েলকাম পার্টি রাখা হয়, সেখানে জিন ওর জন্য একটি সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর সেই সারপ্রাইজটি আর কেউ নয় বরং শুকে দেখে চেনজি তো বিশ্বাসই করতে পারছিল না যে শু সত্যি এসেছে। ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চেনজি আর শু একসাথে কাপল ডান্স করতে শুরু করে। চেনজি এখানে শুকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে, এতে শু রাজি হয়ে যায়। ওরা দুজন একে অপরকে কিস করে আর এখানে এই সুন্দর ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।